বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। পূর্বের গ্রামার ক্লাসগুলো হয়তো দেখেছো। আজকে আমি আলোচনা করতেছি ট্যাগ কোশ্চেন নিয়ে। ট্যাগ কোশ্চেনের বিষয়টা তোমরা একটু ভালো করে খেয়াল করো। ট্যাগ শব্দের অর্থ হইল প্রান্ত ধাতব বা শেষ পদার্থ। কোনো নির্দিষ্ট বর্ণনার উপর জোরালো সমর্থন আদায়ের জন্য বাক্যের শেষে যে ছোট প্রশ্ন করা হয় তাকে বলা হয় ট্যাগ কোশ্চেন। তুমি যদি এরকম লেখো যে হি লিভস ইন টাঙ্গাইল, হি লিভস ইন টাঙ্গাইল কমা তোমাকে লিখতে হবে ইজেন্ট হি, ইজেন্ট হি, হি লিভস ইন টাঙ্গাইল, ইজেন্ট হি, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন। এর নাম হলো ট্যাগ কোশ্চেন। তাহলে আমাদেরকে জানতে হবে যে আসলে কীভাবে ট্যাগ কোশ্চেন গঠন করতে হয়। সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই জানো যে টু বি ভার্ব আছে, হ্যাভ ভার্ব আছে, মডাল ভার্ব আছে। প্রদত্ত সেন্টেন্সে যদি বি ভার্ব, হ্যাভ ভার্ব, মডাল ভার্ব থাকে সেগুলো একভাবে ট্যাগ কোশ্চেন হবে। আর যদি বি ভার্ব, হ্যাভ ভার্ব, মডাল ভার্ব না থাকে ওইগুলোর আলাদা নিয়মে ট্যাগ কোশ্চেন করতে হবে। ট্যাগ কোশ্চেন গঠন করার সময় মনে রাখবা প্রদত্ত সেন্টেন্সটা অপরিবর্তিত থাকতে হয়। আর ট্যাগ কোশ্চেন সবসময় খাতায় উঠায় লিখতে হয়, শুধু অ্যান্সার না। যেমন ধরো প্রদত্ত সেন্টেন্সটি অপরিবর্তিত রেখে শেষে কমা দিতে হবে। যেমন ধরো এরকম লেখা আছে যে হি ইজ আ স্টুডেন্ট, এরকম লেখা আছে। তাহলে আমি এটা খাতায় উঠায় লিখব, প্রদত্ত সেন্টেন্সটি অপরিবর্তিত রেখে শেষে কমা দিতে হবে। বাস কমা দিলাম। এরপর দেখব এই সেন্টেন্সে বি ভার্ব, হ্যাভ ভার্ব অথবা মডাল ভার্ব যদি থাকে তাহলে সেই বি ভার্ব, হ্যাভ ভার্ব, মডাল ভার্ব কমায়ের পরে আবার বসবে। এখানে ইজ আছে, এখানে আমি আবার ইজটা লিখলাম। তোমাকে খেয়াল করতে হবে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হলে একটা নেগেটিভ কোশ্চেন করতে হবে, এবং সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় একটি অ্যাফার্মেটিভ কোশ্চেন করতে হবে। পুরোটা চেঞ্জ হয়ে যাবে। অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ কোশ্চেন এবং নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ কোশ্চেন। তো এখানে আমি দেখছি যে হি ইজ এ স্টুডেন্ট, এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তো যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে এখানে সংক্ষেপে এন অ্যাপোস্ট্রফি দিতে হবে, ইজেন্ট, আর এই ফার্স্ট সাবজেক্টটা নিয়ে শেষে দিতে হবে। আর শেষ চিহ্ন অবশ্যই প্রশ্নবোধক, ইজেন্ট হি। তো এখানে যদি কোনো নাউন থাকে সেই ক্ষেত্রে তোমাকে উপযুক্ত প্রোনাউনটা শেষে ইউজ করতে হবে। যেমন মডাল ভার্ব দিয়ে করো ইউ শুড ডু দ্য ওয়ার্ক, ইউ শুড ডু দ্য ওয়ার্ক, তোমার কাজটি করা উচিত। তাহলে আমার কাজ হলো শেষে আমি একটা কমা ব্যবহার করব। এখানে দেখো শুড মডাল ভার্ব আছে, এই শুডটা আমি এখানে আবার লিখব শুড। যেহেতু বাক্যে নট নাই তাই সংক্ষেপে অ্যান অ্যাপোস্ট্রফি টি, স্টুডেন্ট, আর এই ফার্স্ট সাবজেক্টটা শেষে স্টুডেন্ট ইউ, এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন। বাস ট্যাগ কোশ্চেন গঠন হয়ে গেল। এখন সেন্টেন্সে যদি বি ভার্ব, হ্যাভ ভার্ব, মডাল ভার্ব না থাকে সেই ক্ষেত্রে দেখবা হয় ডু অথবা ডাজ অথবা ডিড ব্যবহার করতে হবে। যেমন দ্য সান গিভস আস লাইট, দ্য সান গিভস আস লাইট, সূর্য আমাদের আলো দেয়, শেষে কমা। এখানে দেখো বি ভার্ব, হ্যাভ ভার্ব, মডাল ভার্ব নেই। সো যেহেতু এস বেস আছে আমরা বুঝতে পারতেছি এটা ভার্বের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে, এই জন্য আমি এখানে ডাজ ব্যবহার করব, ডাজ। নট নেই তাই সংক্ষেপে অ্যান অ্যাপোস্ট্রফি ডাজেন্ট। এখানে আরেকটা বিষয় হইল প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট যদি ব্যক্তিবাচক না হয়ে অন্য কিছু হয় তাহলে এই সাবজেক্ট বা এই নাউনের পরিবর্তে সিঙ্গুলারে এই নাউনের পরিবর্তে ইট ব্যবহার করতে হবে এবং প্লুরালে দে ব্যবহার করতে হবে। সিঙ্গুলারে ইট এবং প্লুরালে দে। তাহলে এখানে দি সান সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমি ইট ব্যবহার করলাম, ডাজেন্ট ইট। তবে দ্য সানকে ম্যাসকুলিন জেন্ডার হিসেবে বিবেচনা করে যদি কেউ লেখে ডাজেন্ট হি, সেটাও লেখা যাবে। যেমন দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। তে কমা এখানেও ডাজ ব্যবহার করলাম, ডাজেন্ট ইট ব্যবহার করতে পারবো। আবার এই দি আর্থকে ফ্যামিনিন হিসেবে এখানে তুমি শি লিখতে পারবা, ডাজেন্ট ইট অথবা ডাজেন্ট শি।
তাহলে আমরা দেখলাম কি যে প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট যদি ব্যক্তিবাচক না হয়ে অন্য কিছু হয় তবে তার পরিবর্তে সিঙ্গুলার নাউনে বসে ইট এবং প্লুরালে বসে দে। এখন ওই সেন্টেন্সে যদি এরকম দেখা গেল যে একাধিক সাবজেক্ট আছে, সেরকম ক্ষেত্রে কি ব্যবহার করব? ধরো বাক্যটা এরকম আছে, ইউ কমা হি অ্যান্ড আই আর ফ্রেন্ডস, কমা এখানে সাবজেক্ট দেখো একাধিক আছে, ইউ হি অ্যান্ড আই আর ফ্রেন্ডস, ইউ হি অ্যান্ড আই আর ফ্রেন্ডস, শেষে কমা। তোমার সবসময় খেয়াল করবা এইখানে যে ভার্বটা তুমি ইউজ করবা তার পূর্বে তোমাকে খেয়াল করতে হবে এখানে কি সাবজেক্ট বসবে। এখানে যে সাবজেক্ট বসবে সেই সাবজেক্ট অনুযায়ী এখানে তোমাকে ভার্ব ব্যবহার করতে হবে। এখন আই হি, ইউ হি অ্যান্ড আই একসাথে আমাদেরকে লিখতে হবে উই। সো উই এর আগে তো আর ইজ বসবে না, এখানে লিখতে হবে আরএন্ট উই। বাস, এইভাবে আমরা ট্যাগ কোশ্চেন গঠন করব। আবার যদি দেখা যায় যে এই সেন্টেন্সটাই নেগেটিভ আছে অথবা নেগেটিভ জাতীয় কোনো শব্দ আছে, নেগেটিভ জাতীয় শব্দ কি? যেমন টু থাকতে পারে, যেমন হি ইজ টু উইক টু ওয়াক, হি ইজ টু উইক টু ওয়াক, সে এত দুর্বল যে হাঁটতে পারে না। আচ্ছা, এই ক্ষেত্রে যদিও সরাসরি নট নেই, কিন্তু সেন্টেন্সটার গঠনটা এরকম যে এটা নেগেটিভ জাতীয় একটি শব্দ, অর্থটা নেতিবাচক হয়। সেই ক্ষেত্রে আমি এখানে নট ব্যবহার করব না, আমি লিখব ইজ হি। মানে যদি নেগেটিভ কোনো শব্দ থাকে বা নেগেটিভ জাতীয় কোনো শব্দ থাকে সেই ক্ষেত্রে নট ব্যবহার করা যাবে না। যেমন নোবডি বিলিভস এ লায়ার, নোবডি বিলিভস এ লায়ার, কেউ মিথ্যাবাদীকে বিশ্বাস করে না, কমা। এখানে একটা জিনিস দেখো, প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট যদি কোনো ইনডেফিনিট প্রনাউন হয়, যেমন ওয়ান, সামওয়ান, এনিওয়ান, এনিবডি, নোবডি, নো ওয়ান, নান, এরকম ইনডেফিনিট প্রনাউন হয়, এই ইনডেফিনিট প্রনাউনগুলোর পরিবর্তে দে ব্যবহার করা যায়। তো আমি যদি এখানে দে ব্যবহার করি, দের পূর্বে তো আর ডাজ বসানো যাবে না, ডাজ দে হবে না, আমাকে লিখতে হবে ডু দে, ডু দে, এরকম লিখতে হবে। আর এখানে নট আমি কেন ব্যবহার করিনি? কারণ নোবডি নিজেই নেগেটিভ। তো এরকম নেগেটিভ জাতীয় শব্দ যেমন নোবডি, নো ওয়ান, নান, টু ডট ডট টু, নো সোনার, হার্ডলি, সার্সলি, সেলডম, এরকম শব্দ যদি বাক্যে থাকে তো সেই ক্ষেত্রে শেষে আর নট ব্যবহার করা যাবে না, এদিকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, আবার দেখো সেন্টেন্সটি যদি প্রিপোজিশনযোগ্য অবজেক্ট দিয়ে শুরু হয়, যেমন অল অফ দেম ওয়ার প্রেজেন্ট দেয়ার, অল অফ দেম ওয়ার প্রেজেন্ট দেয়ার, প্রেজেন্ট দেয়ার, শেষে কমা। এখানে ওয়ার আছে, এই ওয়ারটা আমি আবার ইউজ করি, ওয়ার, নট নাই, সংক্ষেপে এন অ্যাপোস্ট্রফি, ওয়ারেন্ট। এখন এখানে আছে দেম, কারণ প্রিপোজিশনের পরে সর্বদা অবজেক্টিভ ফর্ম হয়, দেম আছে, কিন্তু এই সেট আমাকে লিখতে হবে নমিনেটিভ কেস বা সাবজেক্ট। তো তোমাকে চিন্তা করতে হবে দেম এর নমিনেটিভ কেস কি, তাহলে দেম এর নমিনেটিভ কেস হইল দে, তুমি লিখবা ওয়ারেন্ট দে, তাই নয় কি, অর্থটা প্রকাশ করে তাই নয় কি, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন, এইটার নাম হলো তোমার কি ট্যাগ কোশ্চেন। এখন দেখা যাবে সেন্টেন্সটি যদি এক্সক্লেমেটরিও থাকে সেই ক্ষেত্রেও কিন্তু তোমার বাক্যের শেষে কমা ব্যবহার করতে হবে। যেমন ধরো এরকম থাকলো, হাউ ফাইন দ্য ফ্লাওয়ার ইজ, হাউ ফাইন দ্য ফ্লাওয়ার ইজ, এটা লেখার পরেও আমাদের আসলে বিস্ময়সূচক চিহ্ন দেওয়া উচিত, কিন্তু এখানে দিব না, আমরা এখানে না দিয়ে আমি কমা ব্যবহার করব, কারণ আমরা একই জানি যে প্রদত্ত সেন্টেন্সে টি অপরিবর্তিত রেখে শেষে কমা ব্যবহার করতে হয়। এখন এই ইজটা তুমি আবার লেখো, নট যেহেতু নাই তাই সংক্ষেপে অ্যান অ্যাপোস্ট্রফি টি,
তাহলে ইজেন্ট, এখন সাবজেক্ট কারা এখানে? দ্য ফ্লাওয়ার। দ্য ফ্লাওয়ার তো আর মানুষ না, তাহলে এর পরিবর্তে সিঙ্গুলার নাউন থাকলে ইট, প্লুরালে দে, তাহলে দ্য ফ্লাওয়ার সিঙ্গুলার আছে, সেই ক্ষেত্রে আমরা এখানে ব্যবহার করব কি? ইট। ইজেন্ট ইট, বাস ট্যাগ কোশ্চেন হয়ে গেল। আবার কিছু কিছু এক্সক্লেমেটরি সেন্টেন্সে যদি সাবজেক্ট ও ভার্ব নাও থাকে, সেই ক্ষেত্রেও তোমাকে ইজেন্ট ইট ব্যবহার করতে হবে। আমি এরকম দিছি, হোয়াট আ পিটি, কি দয়া, বিশ্বসূচক চিহ্ন কিন্তু না দিয়ে আমরা কমা ব্যবহার করলাম, হোয়াট এ পিটি। তো এই প্রদত্ত সেন্টেন্সে দেখো সাবজেক্ট ও ভার্ব নেই। যদি সাবজেক্ট ও ভার্ব নাও থাকে তবু আমাকে সেখানে ইজেন্ট ইট ব্যবহার করতে হবে। ইজেন্ট ইট, তাই নয় কি? এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলো এইভাবে হবে। যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয়, সেই ইম্পারেটিভ সেন্টেন্সে কমা এর পরে উইল ইউ ব্যবহার করা যায়, ওন্ট ইউ ব্যবহার করা যায়, কুড ইউ ব্যবহার করা যায়, কুডেন্ট ইউ ব্যবহার করা যায়। যেমন তোমাকে বললো যে ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক, কমা। এখন সেন্টেন্সটা আমরা দেখতেছি ইম্পারেটিভ সেন্টেন্স আছে, ডু দ্য ওয়ার্ক, সেই ক্ষেত্রে তুমি লিখবা উইল ইউ। উইল ইউ ব্যবহার করার একটা সুবিধা আছে, এখানে যদি কেউ লেখে যে উড ইউ, কারেক্ট, উডেন্ট ইউ, কুড ইউ, কুডেন্ট ইউ, ইম্পারেটিভ সেন্টেন্স হলে নট ব্যবহার করা বাধ্যতামূলক নয়, তুমি দিতেও পারো আবার নাও দিতে পারো। তবে আমি উইল ইউ লেখলাম, এর পিছনে একটা যুক্তি আছে। এই ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয়, সেই ক্ষেত্রে তোমাকে বাধ্যতামূলকভাবে উইল ইউ ব্যবহার করতে হবে। আর নেগেটিভ না হলে সেখানে উইল ইউ ব্যবহার করলে চলে। যেহেতু এই ক্ষেত্রে উইল ইউ ব্যবহার করলেও চলে, আর নেগেটিভের ক্ষেত্রে বাধ্যতামূলক আমাকে উইল ইউ ব্যবহার করতে হবে, সেই ক্ষেত্রে আমি শুধু উইল ইউটাই ব্যবহার করব। যেমন ধরো, ডোন্ট মিক্স উইথ দ্য ব্যাড বয়েজ, ডোন্ট মিক্স উইথ দ্য ব্যাড বয়েজ, কমা, তুমি এখানে বাধ্যতামূলক লিখতে হবে উইল ইউ, প্রশ্নবোধক চিহ্ন, তাই কি? তবে সবচেয়ে লক্ষণীয় যে বিষয়, ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা যদি প্রস্তাব করা বোঝায়, আসলে প্রস্তাবটা কখন বোঝায়? লেটের পরে যদি আমরা আস ব্যবহার করি, তখন মনে করব ওই সেন্টেন্স দ্বারা প্রস্তাব করা বোঝাইছে। লেট আস বা শর্ট ফর্মে ব্যবহার করলাম লেটস, বাক্যটা এরকম থাকলো যে লেটস, অথবা থাকলো লেট আস গো টু প্লে, চলো আমরা খেলতে যাই, লেট আস গো টু প্লে। এরকম যদি থাকে, মানে লেট আস বা লেটস দিয়ে যদি শুরু হয়, মনে রাখতে হবে এই সেন্টেন্স দ্বারা কী বোঝানো হয়েছে? প্রস্তাব করা বোঝানো হয়েছে। সেই ক্ষেত্রে কমায়ের পর আমরা লিখব শ্যাল উই, শ্যাল উই, প্রশ্নবোধক চিহ্ন। আচ্ছা, আবার কিছু কিছু সেন্টেন্স আছে যেগুলোতে দেখা যায় যে আসলে নট নেই, নেগেটিভ জাতীয় হয়েছে, সেই ক্ষেত্রে আমরা নট ব্যবহার করতে পারবো না। এই শব্দগুলো কোনগুলো? এখানে তোমাকে খেয়াল করবা যে সেন্টেন্সে যদি হার্ডলি, সেলডম, নো সোনার, ফিউ, লিটল, নোবডি, নো ওয়ান, নান, মানে এই জাতীয় নেগেটিভ জাতীয় শব্দ যদি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তুমি শেষে অবশ্যই অ্যান অ্যাপোস্ট্রফি ব্যবহার করবে না। যেমন আমি এখানে দিলাম হি হার্ডলি কামস হিয়ার, হি হার্ডলি কামস হিয়ার, হি হার্ডলি কামস হিয়ার, কমা, তাহলে তুমি লিখবা ডাজ হি। এখানে আমি আর নট ব্যবহার করলাম না, ডাজেন্ট ইউজ করলাম না, আমি সরাসরি কি দিলাম? ডাজ হি। তো এগুলো হলো ট্যাগ কোশ্চেন। আবার আরেকটা আছে কমন ট্যাগ। কমন ট্যাগ কোনগুলো? যেগুলো সরাসরি অ্যান্সার ইয়েস বা নোর মাধ্যমে করা যায়। বা তোমার এরকম দিল যে হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, এরকম ইন্টারগেটিভ সেন্টেন্স যদি থাকে, তে সেই ক্ষেত্রে তোমার আর বাক্যের শেষে ট্যাগ কোশ্চেন গঠন করা যাবে না। আর যেভাবে করা যায় ইয়েস আই হ্যাভ বা নো আই হ্যাভেন্ট, এরকম যদি অ্যান্সার করা হয়, এগুলোকে বলা হয় কমন ট্যাগ। তাহলে
আমাদের দেখতে হবে যে এই মূলত কিভাবে ট্যাগ কোশ্চেনটা গঠন করা হচ্ছে, এই ট্যাগ কোশ্চেন গঠনের উপরে ডিপেন্ডস করতে হবে তোমাদেরকে। আচ্ছা সুধী ছাত্রবৃন্দ, তে তোমরা এইগুলো খুব ভালো করে খেয়াল করবে, এই ট্যাগ কোশ্চেনটা একটু দেখবা। আবার পাশাপাশি তোমাদের আমি আজকে আরেকটু হোমওয়ার্ক দিয়ে দিতেছি অ্যাফিক্স সম্পর্কে। অ্যাফিক্স কোনগুলো? ওই যে প্রিফিক্স এবং সাফিক্স, এগুলো তোমরা বই থেকে মুখস্থ করবে। প্রিফিক্স আর সাফিক্স এই দুটাকে একত্রে বলা হয় অ্যাফিক্স, AFFIX, অ্যাফিক্স। এই অ্যাফিক্স দুই প্রকার, একটা হলো তোমার প্রিফিক্স PREFIX, একটা হলো প্রিফিক্স আর একটা হলো সাফিক্স। প্রিফিক্স শব্দের অর্থ হইল উপসর্গ, প্রিফিক্স উপসর্গ, আর সাফিক্স শব্দের অর্থ হইল অনুসর্গ। তোমরা হয়তো বাংলায় পড়েছো উপসর্গ অনুসর্গ, মানে শব্দের পূর্বে যে অতিরিক্ত বর্ণ বা বর্ণ সমষ্টি বসে সেটাকে বলা হয় প্রিফিক্স বা উপসর্গ, আর শব্দের পরে যেটা বা শেষে যেটা বসে এটাকে বলা হয় সাফিক্স বা অনুসর্গ। আর প্রিফিক্স যখন তুমি ব্যবহার করবা ওই সেন্টেন্সটা বা ওই ওয়ার্ডটা তোমার কি নেগেটিভ, অপোজিট মিনিং হয়ে যাবে, অনেকটা অ্যান্টোনিম হয়ে যাবে। যেমন তোমার ব্যবহার করা আছে কারেক্ট, CORRECT, তো কারেক্ট এর মধ্যে প্রিফিক্স ইউজ করতে হলে তুমি যদি ইন ব্যবহার করো তাহলে হবে কি ইনকারেক্ট। কারেক্ট মানে সঠিক আর ইনকারেক্ট মানে সঠিক নয়, ভুল। তো এই ইন ব্যবহার করলা, এটার নাম হলো তোমার কি প্রিফিক্স, এটা প্রিফিক্স। কিন্তু এই কারেক্টের পরে তুমি যদি LY দাও কারেক্টলি, সঠিকভাবে, এই যে শব্দের শেষে ব্যবহার করছো LY, এইটাকে বলা হয় সাফিক্স। তাহলে আমরা দেখব যে শব্দের পূর্বে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয় এগুলোকে বলা হয় প্রিফিক্স, আর শব্দের শেষে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয় এটাকে বলা হয় হলো সাফিক্স। এটা প্রিফিক্স আর এটা হলো সাফিক্স। শব্দের আগে যেটা বসে সেটাকে বলা হয় প্রিফিক্স বা উপসর্গ, আর শব্দের পরে যেটা বসে সেটাকে বলা হয় সাফিক্স বা অনুসর্গ। এই প্রিফিক্স যুক্ত করার সাথে সাথে সেন্টেন্সটা নেগেটিভ অর্থ প্রকাশ করে, আর এই প্রিফিক্স সাফিক্স দুইটাকে একত্রে বলা হয় অ্যাফিক্স। তোমরা বই থেকে এগুলো খুব ভালো করে মুখস্থ করে নেবে। বিভিন্ন বই, গ্রামার বই যেগুলো তোমাদের কাছে আছে বা বাসায় আছে সেই বইগুলো ভালো করে খেয়াল করবে, দেখবা যে প্রিফিক্স সাফিক্সের একটা চ্যাপ্টার দেওয়া আছে, সেই প্রিফিক্স সাফিক্সগুলো খুব ভালো করে খেয়াল করবা, কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট। যেমন ধরো নিউট্রিশন, নিউট্রিশন, নিউট্রিশন শব্দের অর্থ হইল পুষ্টি। তো এখন আমি এটাকে প্রিফিক্স কিভাবে যুক্ত করব? তো এর আগে তুমি MAL লিখবা, ম্যাল নিউট্রিশন। এই নিউট্রিশন শব্দের অর্থ হইল পুষ্টি, আর ম্যাল নিউট্রিশন অর্থ হইল অপুষ্টি। তাহলে এই যে ম্যাল যুক্ত করলা এটা হলো তোমার প্রিফিক্স। সাফিক্সগুলো খুব সহজ, কিন্তু প্রিফিক্সগুলো একটু ভালো করে খেয়াল করতে হয়। যেমন নভেল, NOBLE, এই নভেলের পূর্বে কি যুক্ত হবে? ইগনোবেল, IG, এই ইগ যুক্ত করলা এটা একটা প্রিফিক্স। মর্টাল, মরণশীল, মর্টাল, তো এর আগে তুমি কি যুক্ত করলা? আরেকটা IM যুক্ত করলা, এই ইমটাই হলো তোমার কি প্রিফিক্স। যেমন কন্টিনেন্ট, কন্টিনেন্ট মহাদেশ, তার আগে তুমি লাগাইলা সাব, SUB, সাবকন্টিনেন্ট, এরকম আছে সাবকন্টিনেন্ট, তারপরে সাবজজ, সাব রেজিস্টার। তো এই জিনিসগুলো তোমাদেরকে খেয়াল করতে হবে। তাহলে আমরা দেখব যে এখানে আমরা প্রিফিক্স সাফিক্সের চ্যাপ্টারটা খুব ভালো করে খেয়াল করব, এটা বিভিন্ন বই থেকে তোমরা পড়ে নিবে। আর পাশাপাশি আজকে আমরা আলোচনা করলাম হলো তোমার ট্যাগ কোশ্চেন নিয়ে, এই চ্যাপ্টারটা একটু ভালো করে দেখবে। আর ইতিপূর্বে আমরা হয়তো আমাদের টিচার আরও ভয়েসের ক্লাস নিয়েছেন, রিরাইটিংয়ের ক্লাস নিয়েছেন, সেগুলো তোমরা বই থেকে পড়বে। আসলে দেখো যে মূল বিষয় হলো যে পড়ালেখাটাই মুখ্য। আমরা সামান্য চেষ্টা করতেছি, এখানে তোমরা সরাসরি সামনে থাকলে ক্লাস নেওয়ার যে আনন্দ, যে বিষয়, আর তোমাদের ছাড়া এখানে ক্লাস নেওয়া, ভিডিও ক্লাস নেওয়া, তোমরা হয়তো ক্লাসটা অতটা এনজয় করতে পারবে না। তবুও একটা বিষয় আছে যে কিছু না থাকার চেয়ে কিছুটা থাকা ভালো। এখন আমরা আর কীভাবে তোমাদের ক্লাস নিতে পারি? সরাসরি ভিডিও ক্লাস ছাড়া আর আমাদের আর ক্লাস নেওয়ার কোনো পন্থা নেই। যেহেতু এখন আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যত দ্রুত এই অবস্থার সমাপ্তি ঘটে, তত তাড়াতাড়ি আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব সর্বদা, আল্লাহ তুমি আমাদের এই বিপদ থেকে উদ্ধার করো।
আমাদেরকে যত দ্রুত আবার ফিরিয়ে আনার চেষ্টা করো। তোমরা এখানে ফিরে আসলে পরে আমরা আবার সেই স্বতঃস্ফূর্তভাবে ক্লাস নিতে পারবো। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আজকে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফিজ।